নমস্কার। বার্তা হরিণঘাটার পক্ষ থেকে শুভেচ্ছা। আপনারা সবাই জানেন যে আগামী লোকসভা নির্বাচন, এই নির্বাচন উপলক্ষে সারা দেশে সাজো সাজো রং। আমরা বেরিয়ে পড়েছি বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ববৃন্দদের কাছে। আমরা এই মুহূর্তে পৌঁছেছি দেবাশিস বসু মহাশয়ের কাছে, যিনি দীর্ঘ বছর ধরে রাজনীতির পেশার সঙ্গে বলবো না, রাজনীতির সঙ্গে কর্মীর সঙ্গে যুক্ত। সেই দেবাশিস বসু মহাশয়ের কাছ থেকে আমরা জেনে নেব, শুনে নেব এই লোকসভা সম্পর্কে কিছু তথ্য, কিছু কথা। দেবাশিস, হ্যাঁ, নমস্কার। সারা ভারতবর্ষ জুড়ে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনের চতুর্থ দফার নির্বাচনটা হয়ে গেছে। বাকি রয়েছে পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম। আমি যে এলাকাটায় বসবাস করি সেটা হচ্ছে বনগাঁ লোকসভা কেন্দ্রের মধ্যে। আগামী 20শে মে এই বনগাঁ লোকসভা কেন্দ্রে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে পঞ্চম ফেজে। সামগ্রিকভাবে যেটা সারা ভারতবর্ষ জুড়ে যেটা দেখা যাচ্ছে যে লোকসভা নির্বাচন এটা একটা আঙ্গিক, ঠিক একইভাবে বিধানসভা, একইভাবে পৌরসভা, একইভাবে পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচন সারা বাংলায় যেটা হয়ে গেল 2023-এর মে মাসে হয়ে গেছে। সামনে এসেছে লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনের মধ্যে দিয়ে মানুষ যেটা নির্ধারণ করবে ভারতবর্ষের স্থিতিশীলতা কী হবে, ভারতবর্ষের মানুষের সংবিধানগত যে অধিকারগুলো আছে সেখানে মানুষের বাক স্বাধীনতার অধিকারটা কী থাকবে, মানুষের গণতান্ত্রিক অধিকার কী থাকবে, ভারতবর্ষের বিদেশ নীতি কী হবে, ভারতবর্ষের সামগ্রিক নীতি কী হবে, ভারতবর্ষের শিল্পনীতি কী হবে, ভারতবর্ষের যে আপামর 140 কোটি মানুষ আছে, এই 140 কোটি মানুষের জীবন জীবিকা কী হবে, এই রকম একটা প্রশ্নের উপরে দাঁড়িয়ে লোকসভা নির্বাচন হচ্ছে। আজকে ভারতবর্ষের যেটা সবচেয়ে বেশি বড় সমস্যা হচ্ছে, যে সরকারটা কেন্দ্রীয় সরকারের দীর্ঘ 10 বছর ধরে আছে, তারা আজকে ভারতবর্ষের রাজনৈতিক যে ইস্যুগুলো, এই ইস্যুগুলো পরিবর্তন করেছে। ইস্যুগুলো কি? আগে আমরা বাংলায় যারা রাজনীতি করতাম, আমরা যেটা দেখতাম বামপন্থীদের সঙ্গে আমাদের যে রাজনৈতিক লড়াই ছিল, বামপন্থীরা বলতো একচেটিয়া পুঁজিবাদের বিরুদ্ধে, বামপন্থীরা বলতো বুর্জুয়া শ্রেণীর বিরুদ্ধে, বামপন্থীরা বলতো শিল্পপতিদের বিরুদ্ধে। তাদের এই ইস্যুগুলো তারা করত। আমরা বলতাম বাংলায় গণতন্ত্র, দেশের গণতন্ত্রের কথা আমরা বলতাম। এবারের এই ইস্যুগুলো পরিবর্তনের বিগত 10 বছর ধরে একটা নতুন ইস্যুর উপস্থাপনা হলো, ভারতবর্ষের নাগরিকত্ব কী হবে, ভারতবর্ষের যেটা আছে যে রাম মন্দির করতে হবে কিনা। তা রাম মন্দির কি একটা জাতীয় ইস্যু হতে পারে? রাম মন্দির কি ভারতবর্ষের মানুষের সমস্যার সমাধানের একটা হতে পারে? আমি বলি, রাম মন্দির একটা কেন, 1000টা রাম মন্দির হোক, তাতে যদি ভারতবর্ষের যে প্রান্তিক মানুষগুলো আছে, খেটে খাওয়া মানুষ যারা আছে, শ্রমজীবী মানুষ যারা আছে, তাদের যদি পেটের ভাত, রুজির যদি জোগান হয়, তা রাম মন্দির হোক। রাম মন্দিরের মধ্য দিয়ে মানুষ খেতে পাবে, পড়তে পারবে। যদি আরেকটা ইস্যু এবার সামনে এসছে, নাগরিকত্ব। আমি তো অবাক হয়ে যাই, ভারতবর্ষের যে সমস্ত মানুষগুলো দীর্ঘদিন ধরে ভারতবর্ষের নির্বাচনে অংশগ্রহণ করছে, তাদের এই নির্বাচনের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হচ্ছে, অর্থমন্ত্রী নির্বাচিত হচ্ছে। আজকে স্বাধীনতার 75 বছর পরে এসে আজকে প্রশ্ন হচ্ছে কে নাগরিক, কে নাগরিক নয়।
এটা মানে এই ধরনের প্রচারগুলো, মানুষ আজকে আতঙ্কে রয়েছে। সিএর পর আসবে এনআরসি, কে আসামের মতো কাদের একটা ক্যাম্পের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে, এই আতঙ্কে মানুষ আসছে। নাগরিকত্ব সবাই ভারতবর্ষে, আমরা বলি নাগরিকত্ব হোক, সেটা হচ্ছে নিঃশর্ত নাগরিকত্ব। মানুষকে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। এদেশ আমার, এদেশ ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের। এদেশ যেমন হচ্ছে গিয়ে প্রধানমন্ত্রীর, এদেশ হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর, এদেশ হচ্ছে বিজেপির যাদের নেতৃত্ব দেয় তাহলে হঠাৎ করে যেটা ওই সিএর কারণটা কি আমরা বুঝে উঠতে পারছি না। এই জিনিসগুলো, এই ইস্যুগুলো এবার ভারতবর্ষের মানুষের সামনে এসে দাঁড়িয়েছে। আমি বলি আগে ভারতবর্ষের মানুষের বেঁচে থাকার সমস্যার সমাধানগুলো করা হোক। ভারতবর্ষের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, কৃষিজীবী মানুষের স্বার্থ ভাবা হোক। বিশেষ কিছু কয়েকটা এর ওপরে কয়েকটা শিল্পপতিদের স্বার্থ না দেখে ভারতবর্ষের 140 কোটি মানুষের স্বার্থ দেখা হোক। এটাই আমার বক্তব্য, এটাই আমি বলছি। তাই মানুষ এবারের নির্বাচন যেটা হবে, এই নির্বাচনে তাদের ভোটাধিকার যেটা প্রয়োগ করবে, ভারতবর্ষের গণতন্ত্রের কথা চিন্তা করে, ভারতবর্ষের সংবিধানগত যে অধিকার আছে সেই অধিকারের কথা চিন্তা করে, ভারতবর্ষের আমরা সবাই নাগরিক। ভারতবর্ষের কি করে বছরে 2 কোটি চাকরি দেবে বলেছিল 2019-এ, যেটা বিজেপি ডিক্লেয়ার করেছিল, আমরা দেখতে পাচ্ছি 2 কোটি কেন 45 লক্ষ মানুষ আরও নতুন করে বেকার হলো এই 10 বছরের মধ্যে। এবং তার সাথে সাথে যেটা হয়েছে, বেকারত্বের সমস্যা যে ঘরে ঘরে, প্রতিটা ঘরে ঘরে বেকার ছেলেমেয়েরা বসে আছে। আগে তাদের চাকরির কথা চিন্তা করা হোক, আগে তাদের চাকরির কথা ভাবা হোক। এর ভিত্তিতেই এটাই এবারের মুদ্রা। বেকার ছেলেমেয়েরা চাকরি চাইছে। সাধারণ মানুষ যেটা বলছে, আমরা ভারতবর্ষের নাগরিক। সাধারণ মানুষ যেটা বলছে যে আমরা ধর্মের হানাহানি চাই না, কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে ঈসাই, আমরা এটা নিয়ে আমরা ভাবি না। আমরা সবাই নাগরিক। ভারতবর্ষের সংবিধানগত অধিকার আমাদের আছে। এই নাগরিকত্বের প্রশ্নে, ভারতবর্ষের সংবিধানগত অধিকারের প্রশ্নে এবারে নির্বাচন হবে। এবং সেই নির্বাচনে 4 দফার নির্বাচন হয়েছে আমার কাছে যতটুকু খবর আছে। এবং যেই নির্বাচনের রায় যেটা আসছে এই 4 দফা নির্বাচনে, এবং পরবর্তীকালে আরও যে 3 দফা নির্বাচন আছে, এবার বিজেপি 200-র বেশি আসন পাবে না। বিজেপি 200-র বেশি আসন পাবে না। গত বিধানসভা নির্বাচনে বাংলায় এসে বলেছিল যে আপকি বার 200 পার, সেটা আমরা দেখলাম 3 সংখ্যার আসনে তারা উঠতে পারল না। 77-এ এসে থমকে গেল। 200-র কথা বলেছিল। এবারও তারা যে 400 আসনের কথা বলছে, আমার মনে হয় এবার 150 থেকে 200 আসনের মধ্যেই তারা আটকে থাকবে। এবং ভারতবর্ষ থেকে তৃতীয়বারের জন্য আর নরেন্দ্র মোদীর সরকার এখানে থাকবে না, অমিত শাহের সরকার থাকবে না, বিজেপির সরকার থাকবে না। থাকবে যেটা ভারতবর্ষের সংবিধানগত অধিকার, ভারতবর্ষের গণতান্ত্রিক অধিকার যে দলগুলো বলে তাদের পক্ষেই। এবং আমার মনে হচ্ছে এবার ইন্ডিয়া জোটই ভারতবর্ষের নতুন সরকার গঠন করবে। আচ্ছা, আমি ছোট্ট একটা আমরা তো বনগাঁ লোকসভা কেন্দ্রের আওতার মধ্যে রয়েছি। এই বনগাঁ লোকসভা কেন্দ্রের সম্পর্কে আপনি তো বিভিন্ন জায়গায় ঘুরছেন, কী চিন্তাধারা বা কী আপনি ভাবছেন? সমস্ত জায়গায় একটাই দেখতে পাচ্ছি আমি চোখের সামনে। বাংলার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সরকার চলছে, 74টা প্রকল্প এখানে চলছে। আমরা বাড়িতে বাড়িতে যাচ্ছি, যেটা মানুষের সঙ্গে কথা বলে দেখছি, এই 74টার প্রকল্পের মধ্যে সবচেয়ে বেশি কোভিড সিচুয়েশনের পর থেকে সারা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে বাংলায় যে সমস্যাটা হচ্ছে, মানুষের হাতে টাকা নেই,
মানুষের সংসার চালানো এখন খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে বাংলার মুখ্যমন্ত্রী এই মানুষগুলোর কথা চিন্তা করে যে লক্ষ্মীর ভাণ্ডার করেছে, এই লক্ষ্মীর ভাণ্ডারে বাংলার 25 বছরের ঊর্ধ্বে মহিলারা অত্যন্ত উৎসাহিত এবং উজ্জীবিত। তারা বলছে দিদি আছেই বলে আমার এই 1000 টাকা আমি পাচ্ছি, এই লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি, আমার সংসার চলবে, আমার বাচ্চারা যারা আছে, ছেলেমেয়েরা যারা আছে, তাদের এডুকেশনের পয়সাটা আমরা এখান থেকে জোগাড় করতে পারবো। আমার স্বামী অসুস্থ অবস্থায় রয়েছে, তার চিকিৎসার পয়সাটা লক্ষ্মীর ভাণ্ডারের মধ্যে দিয়ে আমরা পাবো। এই জন্য মানুষ উজ্জীবিত এবং আমার মনে হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, ফ্রি রেশন এটার উপরে দাঁড়িয়ে এবং তার সঙ্গে সঙ্গে যেটা কন্যাশ্রী প্রকল্প আছে, রূপশ্রী প্রকল্প আছে এবং 74টা যে প্রকল্প আছে, এই 74টা প্রকল্পের জন্যই মানুষ বাংলার মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা ব্যানার্জির পাশে থাকবে। আপনার নামটা আরেকবার বলুন। আমার নাম দেবাশিস ঘোষ। অনেক ধন্যবাদ বার্তা হরিণঘাটের সঙ্গে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে শ্রদ্ধার শুভেচ্ছা। ধন্যবাদ। নমস্কার।